অয়নের সঙ্গে বিয়েটা ঠিক হয়ে গেল তৃষার। ফাল্গুন মাসের 25 তারিখে দুজনের 4 হাত এক করার সিদ্ধান্ত নিয়েছে দুই পরিবার। সে মতো প্রস্তুতিও আরম্ভ হয়ে গেছে। বিয়েতে কন্যাপক্ষের কাছে অয়নের পরিবারের কোনো দাবি দেওয়া নেই। এই প্রসঙ্গে কোনো কথাই দুই পরিবারের মধ্যে হয়নি। অবশ্য আজকাল পাত্রপক্ষ সোজাসুজি বরপণ বা নগদ টাকা চান না। তারা ঘুরিয়ে কথা বলেন, যা দেবেন সব আপনার মেয়েকেই দেবেন, সব কিছু আপনার মেয়েরই থাকবে, অথবা মেয়েকে সাজিয়ে গুছিয়ে দেবেন। অয়ন ও তৃষার ক্ষেত্রে এসব কিছুই বলেননি অয়নের বাবা মা। বরং অয়নের মা মৃণালিনী দেবী বলেছেন, ছেলে মেয়ে যখন দুজন দুজনকে পছন্দ করে তখন আমাদের কর্তব্য দাঁড়িয়ে থেকে ওদের বিয়েটা দিয়ে দেওয়া। আমরা সেজন্যই আপনার বাড়িতে এসেছি সমরেশবাবু। তৃষা মাকে আমার বাড়িতে ছেলের বউ হিসেবে নিয়ে যেতে চাই, আপনি অনুমতি করুন। জামাই হিসেবে অয়নের মতো ছেলে পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করেছেন তৃষার বাবা মা সমরেশবাবু ও নন্দিনী দেবী। কারণ অয়ন একজন উচ্চশিক্ষিত সুচাকরে ছেলে। বাবা মায়ের একমাত্র সন্তান অয়নরা খুবই উচ্চবিত্ত। সেদিক দিয়ে সাধারণ চাষি তৃষার বাবা নিম্ন মধ্যবিত্ত। তৃষার পরেও তার 2টি কন্যা সন্তান আছে। তার 3 মেয়ে অবশ্য খুব সুশ্রী ও সুন্দরী। 3জনেই পড়াশোনা করছে। সম্প্রতি তৃষা কলেজ পাশ করার পর অয়নের বাবা মা বিয়ের প্রস্তাব নিয়ে তাদের বাড়িতে এসেছেন। কলেজে পড়তে গিয়েই তৃষার সঙ্গে অয়নের পরিচয় ও প্রেম হয়। তৃষার পারিবারিক অবস্থা সবটাই জানে, তাই বাবা মাকে সে যথাসম্ভব বুঝিয়ে নিয়ে এসেছে। আর এই বোঝাতে গিয়েই মা ছেলের মধ্যে সামান্য মনোমালিন্য হয়ে গিয়েছে। অয়ন চেয়েছিল খুব সংক্ষিপ্তভাবে মন্দিরে বিয়ে করে জমকালো রিসেপশনের অনুষ্ঠান করতে, যাতে তৃষার বাবা মায়ের উপর কোনো চাপ না পড়ে। কিন্তু এতে বেঁকে বসেছে তার মা আর তৃষা দুজনেই। অয়নের মা মৃণালিনী দেবীর বক্তব্য, আমার একমাত্র ছেলের বিয়ে আমি খুব ধুমধাম করে দেব। তৃষার বাবা উনার সাধ্যমতো ব্যবস্থা করবেন, তাতে আমি কোনো রকম মন্তব্য করতে চাই না। কিন্তু আমার একমাত্র ছেলের বিয়ে মন্দিরে হবে না। ছেলের বিয়ে নিয়ে আমার অনেক শখ আছে, সেগুলো আমি নষ্ট করতে পারবো না। উল্টো দিক থেকে তৃষা অয়নকে বুঝিয়েছে, আমিও জীবনে একবারই বিয়ে করব, ওসব মন্দিরে টন্দিরে করব না, বাড়িতে অনুষ্ঠান করে হবে। সবার যেমন হয় সেরকম সঙ্গীত, মেহেন্দি, গায়ে হলুদ, প্রি ওয়েডিং ফটোশ্যুট সবই হবে। এ ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না। মহিলা চরিত্র দেবা না জানন্তী, আমি নিজের জন্য বলছি না তৃষা। বড় করে অনুষ্ঠান করলে তোমার বাবার কষ্ট হবে। একটা বিয়ের খরচ খরচা কত, কোনো আইডিয়া আছে তোমার? তুমি যেভাবে অনুষ্ঠানের কথা বলছো তাতে কম করে প্রায় 1,05,000 টাকা খরচ হবে। এত টাকা তোমার বাবা কোথায় পাবেন? উনি কি কোনো চাকরি করেন যে মেয়ের বিয়েতে এত খরচ করতে পারবেন? বোঝার চেষ্টা করো। তোমার পরে তোমার 2টো বোন আছে, তাদের কথা একটু চিন্তা ভাবনা করো। তুমি তোমার পরিবারের কথা ভাবো, আমাদের বিষয়টা আমি ভেবে নেব, তোমাকে এ নিয়ে মাথা ঘামাতে হবে না। তৃষার কথায় অপমানিত হয় অয়ন। যা খুশি করো বলে সে ফোন কেটে দেয়। তারপর বিয়ের অনুষ্ঠানের দিনক্ষণ স্থির হয়। বড় মেয়ের বিয়ে দিতে গিয়ে হিমশিম অবস্থা হয় সমরেশবাবুর। বাবার এই আর্থিক কষ্ট তৃষা যেন দেখেও দেখে না। গয়নার দোকানে গিয়ে
সে নিজের পছন্দ মতো নেকলেসের সেট পছন্দ করে পরে নেয়। নন্দিনী দেবী মেয়েকে চাপা স্বরে ধমক দেন, বাজেটের মধ্যে পছন্দ করো। আসার সময় তো বলেই দিয়েছি 2 লাখের মধ্যে নেকলেসের সেট কিনবি, কিন্তু তুই 2.5 লাখের সেট পছন্দ করে বসে আছিস। এটা কিনবো কিভাবে? এরপর অয়নের আংটি আছে, বাজেট তো বেড়ে যাচ্ছে, তোর বাবা সামলাতে পারবে না। মায়ের কথা শুনে মুখ ভার হয় তৃষার। থাক, তোমাদের আর গয়না কিনে দিতে হবে না, আমি খালি গলাতেই শ্বশুরবাড়ি যাব, তখন দেখব তোমাদের সম্মান কত বাড়ে। স্ত্রীকে বকে ধমকে মেয়েকে তার পছন্দ মতো নেকলেসের সেট কিনে দেন সমরেশবাবু। এরপরেও তৃষার চাহিদার শেষ নেই। সে নিজের জন্য দামি দামি আসবাবপত্র পছন্দ করে, যদিও অয়ন আগেই বলে দিয়েছিল এসব তার কিছু প্রয়োজন নেই। তাদের বাড়িতে খাট, আলমারি, ড্রেসিং টেবিল সবই আছে, কিন্তু তবু জেদ করে তৃষা নিজের জন্য নতুন ডিজাইনের নতুন জিনিস কেনে। তার যুক্তি, মেয়েকে বিয়ের সময় এসব জিনিস সবাই দেয়, পাত্রপক্ষ নিতে না চাইলেও দেয়। এতে শ্বশুরবাড়িতে মেয়ে আর তার বাবা মায়ের সম্মান বাড়ে। তৃষার এই কাজ কারবারে বিরক্ত হয়ে গেছে অয়ন। বিয়ের কেনাকাটা করতে গিয়ে সে তৃষাকে নতুনভাবে আবিষ্কার করছে। সেদিন অয়ন মা, মাসি, মাস্তুতো বোন ও তৃষাকে নিয়ে বিয়ের শপিং করতে ও গয়না কিনতে বেরিয়েছিল। সেখানে তৃষা নিজের পছন্দ মতো দামি দামি শাড়ি ও গয়না তুলে নিয়েছে। একবারও দাম জিজ্ঞাসা করেনি বা দরদাম করার প্রয়োজন মনে করেনি। যতক্ষণ ওরা শপিং করছে ততক্ষণ তৃষা নিজেকে নিয়ে ও নিজের পছন্দ নিয়ে ব্যস্ত ছিল। এই ব্যাপারে সে শাশুড়ির মতামতকেও গুরুত্ব দেয়নি। মা, এই পিঙ্ক লেহেঙ্গাটা আমি রিসেপশনে পরব, এটা আমার খুব পছন্দ হয়েছে। দামের স্টিকারটা উল্টে দেখে অয়ন 22,000 টাকা। এখানে তো আরও অনেক কালেকশন আছে, সেগুলো দেখো। না, আমার এটাই পছন্দ, আমি এটাই নেব। মৃণালিনী দেবী আর তার বোন পরস্পর দৃষ্টি বিনিময় করেন। সেদিন সব কিছুই তৃষার পছন্দ মতো কেনাকাটা হয়। মেয়েটার লোভী চেহারা দেখে স্তম্ভিত হয়ে যায় অয়ন। রাত্রে সে মা, মাসির আলোচনা শোনে। তৃষা মেয়েটা একদম ভালো নয় দিদি, সারা দিন আমাদের সঙ্গে ঘুরল, কিন্তু আমাদের মতামতকে পাত্তাই দিল না, সব কিছু নিজের মতো উঠিয়ে নিল, আমাদের বাজেট পর্যন্ত জিজ্ঞাসা করল না। এই মেয়ে নিয়ে অয়নের খুব দুর্দশা আছে। অয়নকে এই মেয়ে ফকির করে ছাড়বে, টাকা পয়সা সঞ্চয় করতে দেবে না। আমরা কি করব বল? ছেলে তো নিজেই মেয়ে পছন্দ করে রেখেছে। আজকালকার ছেলে বাপ মায়ের কথা শুনে কি চলে? যা পারে করুক। মেয়েটা খুব লোভী গোছের, তুই একটু সাবধানে থাকবি দিদি, প্রথম থেকেই কন্ট্রোলে রাখার চেষ্টা করবি। যতই হোক এটা তো তোর সংসার। আমি তোর জামাইবাবুর সাথে আলোচনা করে নিয়েছি, যদি মেয়েটা ভালো হয় তাহলে একসাথে থাকব, আর যদি দেখি মেয়েটা খারাপ তাহলে বাবুকে বলবো ওকে নিয়ে আলাদা হয়ে যেতে। মায়ের কথা শুনে বিয়ের আগেই মনটা মুষড়ে পড়ে অয়নের। ফাল্গুনের নির্দিষ্ট লগ্নে অয়ন আর তৃষার বিয়ে হয়ে যায়। সমরেশবাবু মেয়ের কথা মতো নিজের সাধ্যের অতিরিক্ত খরচ খরচা করেন। এক মেয়ের বিয়ে দিতে নিজের সমস্ত জমা পুঁজি শেষ হয়ে যায় সমরেশবাবুর। এখনও বাকি 2 মেয়ে রয়েছে। তৃষার অষ্টমঙ্গলার পর সমরেশবাবু খরচ খরচার হিসাব নিকাশ নিয়ে বসেন। দেখা যায় নিজেদের জমা টাকা ছাড়াও বিয়েতে প্রায় 1,02,000 টাকা ধার হয়েছে। চিন্তায় পড়েন নন্দিনী দেবী। এত টাকা শোধ করব কিভাবে?
এবছর আলু বিক্রি করেও তো কিছু লাভ পেলে না, মাথার উপর এত টাকা দেনা হয়ে গেল। কি আর করবে বলো, মেয়ের বিয়েতে খরচ তো হবেই, সব কিছু কি আর গুনে গুনে হয়? একটা দীর্ঘশ্বাস ছাড়েন নন্দিনী দেবী। মেয়েটা বড় অবুঝ। বাবার অবস্থার কথা চিন্তা না করেই লোকের দেখে এই করতে হবে ওই করতে হবে বলে বিয়ের এলাহি আয়োজন করালো। বাকি দুটো মেয়ের বিয়ে কিভাবে দেব জানি না। আমি বিয়ে করব না মা, আমি চাকরি করব, আমি নিজের পায়ে দাঁড়াবো। দিদির মতো আমি কখনো করব না। মেজ মেয়ে শীর্ষার কথা শুনে তাকে ধমকে ওঠেন নন্দিনী দেবী। থাক, তোমাকে আর মুখে মুখে কথা বলতে হবে না। বাবা মায়ের কথা তোমরা যে কতটা ভাবো সেটা আমার জানা হয়ে গেছে। স্বার্থপর মেয়ে। এই জন্যই আগেকার দিনের লোকেরা মেয়ে চাইতো না, ছেলে চাইতো। এক মেয়েকে উদ্ধার করতেই সর্বশান্ত হয়ে গেলাম। তৃষার অবিবেচক ও স্বার্থপর আচরণের জন্য নন্দিনী দেবী বিলাপ করতে থাকেন।